আমরা আমরা আসছি একটা ছড়া পরিশ্রম ছোটবেলা মন্ডারি স্থিতিত্ব হচ্ছে যে আমাদের যে সময় আমরা পার করছি এটা বাংলাদেশ না সারা বিশ্বে নানা কারণে এটা কালো হয়ে তো আমরা দেখতে পারি এইগুলো ছড়াটা আপনাদের এই বাজেট নিয়ে যে বরাবর বারবার বাজেটের যেগুলো পারফরমেন্স অ্যানালাইসিস সারা বছর হয় না আমরা হঠাৎ করে জানতে পারি যে বাজেট শেষ হওয়ার 3 মাস গেল তাকে স্বাগত জানাই যে আজকে যে আপনার আমাদের কাজে আসতে পারে আপনারা অবশ্যই ব্যাংকের যে সুশাসনের জন্য সুশাসন সেটিও চেষ্টা করেছে তারা আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেখানে 9টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে শুক্রের এই আলোচনায় এসছে অবশ্যই সুশাসনের বিষয়ে আর একটু জোরালোভাবে চেষ্টা করছি এই সুশাসনের বিষয়টিকে গুরুত্ব দিতে সুতরাং সেই বিষয়টি আর একটু যদি স্পষ্টভাবে বলারও কাঠামো এবং বলা হচ্ছে যে পরোক্ষ করের উপরে নির্ভরতা বাড়তে পারে এবং প্রত্যক্ষ কর কিন্তু প্রথমে থেকে বলা দরকার যে এই উদ্যোগ এই ধারাবাহিক একটি উদ্যোগ সরকার চালিয়ে যাচ্ছে এবং তারপরে বড় কাঠামোর একটা গুণগত পরিবর্তন দেশে আসছে এই যে অটোমেশন প্রক্রিয়া চলছে যেটির মাধ্যমে আগামীতে কর আদায় করা আরো সহজতর যে দেশের মানুষের যে আয়ের কাঠামো তাতে যে প্রত্যক্ষ মূল্য সংযোজন কর যেটি এটি সিঙ্গেল রেটে করাটি ঠিক হবে কিনা আমার মনে হয় সেটি যদি মাননীয় সদস্যবৃন্দ আপনাদের আলোচনা করি যে সকলেই একই পরিমাণ আসলে মূল্য সংযোজন কর দেওয়ার মতো অবস্থায় রয়েছে এর মধ্যে শহর গ্রাম রয়েছে এর মধ্যে বেসরকারি সরকারি রয়েছে বিভিন্ন রকম এখন 15% একটি কর হার ঠিক করাটা কতটুকু যৌক্তিক হবে সেটি প্রশ্ন তবে এটি ঠিক যেমন সরকারের চাপ রয়েছে যে তার তবে যে জিনিসটি সুশাসনের দিক থেকে আমি বলবো করের আওতার ভিতরে পড়ে সেটি হলো যে সেই ট্রান্সফার সিস্টেম শক্তিশালী করা হয় এবং তার মাধ্যমে যদি সরকারের পক্ষে সুবিধা হবে যে অনেক স্বচ্ছতার মাধ্যমে কর সরকার প্রতি বছর কর মেলার আওতা বাড়াচ্ছে এটি খুব ভালো দিক নিয়ে সেখান থেকেও আমরা এখানে মানে শুক্র প্রতিদিন এসে মিটিংয়ে ছিলেন আশা করি এবং সেখানে আমরা যেটি দেখেছি যে জেলা বাজেটে এখনো আসলে জেলা পর্যায়ের সম্পৃক্ততা তৈরি হয়নি এবং এখনো জেলা বাজেটই মানে গত বছর পর্যন্ত যে জেলা বাজেট ছিল সেখানে আমরা দেখেছি যে শুধুমাত্র জেলায় যে প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে তার একটি ব্যয়ের হিসাবে কিন্তু সেটির ভিতরে জেলা থেকে কত আয় হতে পারে বা স্থানীয় পর্যায়ে কত তারা সংগ্রহ করতে পারে বা তাদেরকে সম্পৃক্ত করা এই উদ্যোগটি নিয়ে আসতে আমার মনে হয় জেলা বাজেট অনেক বেশি কার্যকর হতে পারত আমার মনে হয় যে মাননীয় প্রতিমন্ত্রী নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি রয়েছে জেলা বাজেটে আমার মনে হয় সেটির একটি যৌক্তিকতা রয়েছে কিন্তু তারপরেও আমি বলবো যে শক্তিশালীকরণের দৃষ্টিভঙ্গি থেকে হলেও জেলা বাজেটে যে ধরনের আইনগত সংস্কার দরকার সেটির মাধ্যমে যদি যাওয়া যায় আমার মনে হয় তার খুব ভালো ফল পাওয়া যাবে তো তৃতীয় যেটি আসলে শিক্ষা বাজেট নিয়ে বলা হয়েছে শুধু একটি কথা বলছে আগামী অর্থ বছরের বাজেটটি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বছর এবং বলা হয়েছে যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রবৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হবে গুণগত মানব সম্পদ তৈরির দৃষ্টিভঙ্গি থেকে তো সেদিক থেকে কিন্তু এটি প্রত্যাশা রয়েছে এবং আগামীতেও থাকবে যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সরকারের পর্যাপ্ত বরাদ্দ থাকে যেন মানব সম্পদ উন্নয়নে সেটি ব্যয় করা যায় আমরা দেখছি সরকার কিন্তু যে বাজেট বরাদ্দ করছে তার ফলে শিক্ষার হার বাড়ছে নতুন নতুন স্কুল এমপিওভুক্ত হয়েছে যেটি ভালো কিন্তু আবার একই সাথে গুণগত মানের বিষয়টিও আমি বলবো যে গুরুত্বপূর্ণ এবং শিক্ষা খাতের দুর্নীতি অনিয়মের বিষয়টি যেটি কিনা সুশাসনের অংশ আমি বলবো সেদিকেও আসলে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে এবার আমি বলবো বাজেটে শিক্ষা খাতে বিশেষ বরাদ্দ দেখতে পাচ্ছি এবং একটি ভালো উদ্যোগ সেটি হলো মানব সম্পদ উন্নয়নের জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য আলাদা ফান্ড রাখা আছে এবং একটি অথরিটি করার কথা বলা আছে আমি বলবো যে এই অথরিটিটি যেন কার্যকরভাবে যদি করা যায় তাহলে অনেক বেশি স্কিল লেবার ফোর্স যেটি আমাদের শিল্প খাতের জন্য এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের জন্য প্রয়োজন সে লক্ষ্যে সেটি কাজ করতে পারবে স্বাস্থ্য খাতের ব্যাপারে আমি একমত অবশ্য শিক্ষা খাতে একটি কথা বলে দিতে চাই শুক্রর বক্তব্যের সাথে আমি একমত যে শিক্ষক ছাত্র অনুপাত কমিয়ে আনার জন্য যে শুক্রর যে দাবি যে 1:30 অর্থাৎ 30 জন ছাত্রের জন্য একজন শিক্ষক এরকম যদি একটি পর্যায়ে যাওয়া যায় তাহলে অবশ্যই
ছাত্ররা শিক্ষকদের কাছ থেকে অনেক ভালো ফলাফল ভালো ইন্টারাকশন করতে পারবেন শিক্ষকদের সাথে, এবং তার ফলে আমার ধারণা শিক্ষা খাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। স্বাস্থ্য খাতের জন্য আমি বলবো যে যে সমস্ত উদ্যোগগুলো সরকারের জন্য হবে না, কিন্তু এই টাকাটির দরকার রয়েছে কৃষি খাতে, সেটি হলো শস্য বহির্ভূত যে সমস্ত কৃষি খাতগুলো রয়েছে, বিশেষ করে শাকসবজি, গবাদি পশু, মৎস্য সম্পদ উন্নয়নের জন্য এই টাকাটি ব্যবহার হতে পারে, এবং সেগুলোকে আমার মনে হয় বিশেষভাবে কাজ করা দরকার। ছোট্ট একটি ইঙ্গিত দেওয়া দরকার আপনাদের, ভারত থেকে গবাদি পশুর আমদানি অনেক কমে এসছে, এবং তার একটা প্রতিক্রিয়া বাজারে আপনারা গেলেই দেখবেন যে মাংসের দাম বেড়ে যাচ্ছে। ফলে আগামীতে আমাদের দেশে অভ্যন্তরীণ পর্যায়ে গবাদি পশুর উৎপাদন বৃদ্ধি করা খুবই প্রয়োজন হবে, এবং সে লক্ষ্যে আমার মনে হয় যে এ ধরনের বাজেট বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। আরেকটি যেটি বলেছিলাম যে কৃষি খাতের জন্য একটি প্রাইস কমিশন করা। আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছি, এই ভালো দিকের সাথে এখন আবার উল্টো চাপ পড়ছে যে কৃষক তার দাম পাচ্ছেন না, এবং তার সাথে আমদানি হচ্ছে, আবার রপ্তানি করার সুযোগ সবসময় থাকছে না। এই সামগ্রিক বিবেচনা নিয়ে কৃষকের জন্য যেন একটা ন্যায্য মূল্য থাকে, সেটির জন্য আমার মনে হয় কমিশন করবার ব্যাপারে বিশেষ নজর দেওয়া হয়, সেটি প্রয়োজন। পাট খাতের ব্যাপারে শুক্রর যে আলোচনা এবং সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটি পজিটিভ, কিন্তু দৃষ্টিভঙ্গি পজিটিভ বলেই চলছে না, বাস্তবায়নটি দরকার। ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট যেটি করা হয়েছিল যে পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করা, সেটি বাস্তবায়ন করা যাচ্ছে না, ছিল সেখানে মাননীয় প্রতিমন্ত্রী সে বিষয়টি বলেছেন, এবং সেখানে যেটি আসছে যে গুণগত মূল্যায়ন সেটি যেমন প্রয়োজন। এবং আমার তো মনে হয় যে পরিমাণ অর্থ প্রতি বছর বাজেটে দেওয়া হয়, একই পরিমাণ অর্থ দিয়ে তার থেকে অনেক বেশি কাজ করে আনা সম্ভব, যদি এই বাজেট বাস্তবায়ন প্রক্রিয়ায় যদি আরো বেশি সুশাসন নিশ্চিত করা যায়। সিপিটি থেকে আমরা বিভিন্ন রকমের সংস্কারের ভিতরে একটি সংস্কারের কথা বলেছি, সেটি হলো যে সরকারি ব্যয়ের মূল্যায়ন কমিশন করা দরকার। এই যে প্রতি বছর বিভিন্ন প্রকল্পের বাজেট দেওয়া হচ্ছে এবং মন্ত্রণালয়গুলো থেকে অতিরিক্ত বাজেট বরাদ্দ নেওয়া হচ্ছে, আসলেও যৌক্তিকতা আছে কিনা, আসলেও প্রয়োজন আছে কিনা, নাকি সময় ধরে শেষ করা হচ্ছে না বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপের কারণে, সেগুলো আমার মনে হয় পর্যালোচনা করে যদি নিয়ে আসা যায়, অবশ্যই আমার মনে হয় যে বাজেট প্রতি বছর রাখা হয় সেখান থেকে অনেক বেশি, অনেক কার্যকর এবং অনেক গুণগত মানের ফলাফল নিয়ে সরকার বাজেট বাস্তবায়ন শেষ করতে পারবেন। আমি এই কথাগুলো বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।